বইযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করতে যাচ্ছি ইউভাল নোয়া হারারির বিখ্যাত বই নেক্সাস, আ ব্রিফ হিস্ট্রি অফ ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই। বাংলায় নেক্সাস, পাথর যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যোগাযোগের সংক্ষিপ্ত ইতিহাস। বইটি ২০২৪ সালে প্রকাশের পর থেকেই ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। এর আগেও এই লেখকের আরেকটি বই সেপিয়েন্স, সেটিও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। তাহলে শুরু করতে যাচ্ছি ইউভাল নোয়া হারারির বই নেক্সাস। শুরুতেই বইটির প্রস্তাবনা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমরা আমাদের প্রজাতির নাম রেখেছি হোমোসেপিয়েন্স, বুদ্ধিমান মানুষ। কিন্তু আমরা এই নাম কতটা ধারণ করি তা নিয়ে বিতর্ক করা যায়। গত ১,০০,০০০ বছর ধরে আমরা মানুষ প্রজাতি অবশ্যই প্রচুর ক্ষমতা অর্জন করেছি। আমাদের আবিষ্কার, উদ্ভাবন ও বিজয়ের তালিকা তৈরি করলেই একটি পূর্ণ ভলিউম হবে। কিন্তু ক্ষমতা মানেই প্রজ্ঞা নয়, এবং লক্ষ বছর ধরে আবিষ্কার, উদ্ভাবন এবং বিজয়ের পর আজ মানবতা নিজেকে এক অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিয়েছে। আমাদের নিজেদের ক্ষমতার অপব্যবহারের ফলে আমরা পরিবেশগত বিপর্যয়ের দ্বার প্রান্তে। তদুপরি আমরা এমন নতুন প্রযুক্তি তৈরি করছি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আমাদেরকে দাসত্বে আবদ্ধ করতে বা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। আর এদিকে আমাদের প্রজাতির এই বৃহৎ সংকটগুলো মোকাবেলার জন্য একত্রিত হওয়ার পরিবর্তে আন্তর্জাতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক সহযোগিতা ক্রমশ কঠিন হয়ে উঠছে। দেশগুলো ধ্বংসাত্মক অস্ত্র মজুত করছে এবং একটি নতুন বিশ্বযুদ্ধও অসম্ভব বলে মনে হচ্ছে না। আমরা যদি সত্যি এত বুদ্ধিমান হই, তবে কেন আমরা এত আত্মবিধ্বংসী? আরও গভীরভাবে দেখতে গেলে আমরা ডিএনএ অণু থেকে শুরু করে দূরবর্তী গ্যালাক্সি পর্যন্ত সবকিছুর ব্যাপারে এত তথ্য সঞ্চয় করেও মনে হয় না যে এই সমস্ত তথ্য আমাদের জীবন সম্পর্কিত বড় প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। আমরা কে? আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? ভালো জীবন কি এবং কিভাবে তা যাপন করা উচিত? এত বিপুল তথ্য থাকা সত্ত্বেও আমরা এখনও আমাদের প্রাচীন পূর্বপুরুষদের মতোই কল্পনা এবং বিভ্রান্তিতে ভুগছি। নাৎসিবাদ এবং স্তালিনবাদের মতো সাম্প্রতিক উদাহরণগুলোই দেখায় কিভাবে আমাদের আধুনিক সমাজও কখনো কখনো গণবিভ্রান্তির শিকার হয়। কেউই এ নিয়ে বিতর্ক করে না যে আজকাল মানুষ পাথর যুগের তুলনায় অনেক বেশি তথ্য এবং ক্ষমতা অর্জন করেছে, কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় না যে আমরা নিজেদের এবং মহাবিশ্বে আমাদের ভূমিকা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পেরেছি। ইতিহাস জুড়ে অনেক ঐতিহ্য বিশ্বাস করে যে আমাদের প্রকৃতির কিছু মারাত্মক ত্রুটি আমাদেরকে এমন শক্তির অনুসরণ করতে প্রলুব্ধ করে যা আমরা কিভাবে পরিচালনা করতে জানি না। আমরা কেন এত সহজেই তথ্য ও ক্ষমতা অর্জন করতে পারি, কিন্তু জ্ঞানার্জনে ততটা সফল নই? বহু যুগ ধরে নানা ধারা বিশ্বাস করে এসেছে যে আমাদের প্রকৃতির মধ্যে কোনো এক দুর্বলতা আছে, যা আমাদের এমন এক শক্তিকে অনুসরণ করতে প্রলুব্ধ করে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। গ্রিক পৌরাণিক কাহিনীতে ফেথন নামের এক বালকের কথা বলা হয়েছে। সে উপলব্ধি করে যে সে সূর্য দেবতা হেলিওসের পুত্র। তার দেবত্ব প্রমাণের বাসনা থেকে ফেথন সূর্যের রথ চালানোর বিশেষ অধিকার দাবি করে। হেলিওস সতর্ক করে দেয় যে কোনো মানুষই এই আকাশের ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না, যা সূর্যের রথকে টেনে নিয়ে যায়। কিন্তু ফেথন তার দাবিতে অটল থাকে। অবশেষে সূর্য দেবতা তাকে অনুমতি দেন। গৌরবের সঙ্গে আকাশে উঠলেও ফেথন রথের নিয়ন্ত্রণ হারায়। সূর্য পথচ্যুত হয়ে সব সবুজ উদ্ভিদ পুড়িয়ে ফেলে, অসংখ্য প্রাণের মৃত্যু ঘটায় এবং পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায়। জিউস হস্তক্ষেপ করে
এবং একটি বজ্র দ্বারা ফ্যাথনকে আঘাত করে। ঔদ্ধত্যপূর্ণ মানুষ ফ্যাথন আকাশ থেকে জ্বলন্ত উল্কাপিণ্ড হয়ে ঝরে পড়ে। দেবতারা আকাশের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পান এবং পৃথিবীকে রক্ষা করেন। 2000 বছর পরে যখন শিল্প বিপ্লবের প্রথম পদক্ষেপ নেওয়া হয় এবং যন্ত্রগুলো বহু কাজে মানুষকে প্রতিস্থাপন করতে শুরু করে, তখন ওয়াহান ভোল্ফ গাং ফন গোতে একটি একই রকম সতর্কতামূলক কাহিনী রচনা করেন, যার নাম দ্য সরসারারস অ্যাপ্রেন্টিস। গোতের এই কবিতাটি, যা পরে ডিজনির জনপ্রিয় অ্যানিমেশনে মিকি মাউস চরিত্রে দেখা যায়, এই কবিতাটি একজন বৃদ্ধ জাদুকরের গল্প বলে, যিনি তার এক তরুণ শিক্ষানবিশকে তার কারখানায় রেখে যান এবং কিছু কাজের দায়িত্ব দেন, যেমন নদী থেকে জল নিয়ে আসা। শিক্ষানবিশ কাজটি সহজ করতে চায় এবং জাদুকরের একটি মন্ত্র ব্যবহার করে একটা ঝাড়ুকে বশ করে জল আনার জন্য। কিন্তু ঝাড়ুকে থামানোর মন্ত্র সে জানত না, তাই ঝাড়ু ক্রমাগত জল নিয়ে আসতে থাকে এবং কারখানা প্লাবিত হওয়ার উপক্রম হয়। আতঙ্কে শিক্ষানবিশ কুঠার দিয়ে মন্ত্রপ্রুত ঝাড়ুটিকে কেটে ফেলে, কিন্তু ঝাড়ুটি 2 ভাগে বিভক্ত হয়ে আরও 2টি ঝাড়ুতে পরিণত হয়। এখন 2টি ঝাড়ু কারখানাটিকে প্লাবিত করতে শুরু করে। যখন বৃদ্ধ জাদুকর ফিরে আসেন, তখন শিষ্য কাতর হয়ে তাকে সাহায্যের জন্য অনুরোধ করে। আমি যেসব আত্মাকে ডেকেছি তাদের এখন আমি আর তাড়াতে পারছি না। জাদুকর তৎক্ষণাৎ মায়াজাল ভেঙে বন্যা থামিয়ে দেয়। এখানে শিক্ষানবিশের জন্য এবং মানবজাতির জন্য শিক্ষাটি পরিষ্কার: কখনো এমন ক্ষমতা ডেকে আনো না যা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। শিষ্যের এবং ফ্যাথনের এই সতর্কতামূলক গল্পগুলো আমাদের একবিংশ শতাব্দীতে কি শেখায়? আমরা মানুষ স্পষ্টতই এই সতর্কতাগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছি। আমরা ইতোমধ্যেই পৃথিবী জলবায়ুর ভারসাম্য নষ্ট করেছি এবং কোটি কোটি মন্ত্রবলে চালিত ঝাড়ু, ড্রোন, চ্যাটবট এবং অন্যান্য অ্যালগরিদমিক আত্মা ডেকে এনেছি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অবাঞ্ছিত পরিণতির বন্যা বইয়ে দিতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? এই গল্পগুলো কোনো সমাধান দেয় না, কেবল আমাদের অপেক্ষা করতে বলে যেন কোনো দেবতা বা জাদুকর এসে আমাদের রক্ষা করবে। এটি অবশ্যই একটি অত্যন্ত বিপজ্জনক বার্তা। এটি মানুষকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেয় এবং দেবতা ও জাদুকরের ওপর বিশ্বাস রাখতে বলে। এর চেয়েও খারাপ হলো, এই গল্পগুলো বুঝতে ব্যর্থ হয় যে দেবতা ও জাদুকর তারাও মানব সৃষ্টি, ঠিক যেমন রথ, ঝাড়ু এবং অ্যালগরিদম। এই যে অপ্রত্যাশিত পরিণতি সহ শক্তিশালী জিনিস তৈরি করার প্রবণতা, তার শুরু বাষ্প ইঞ্জিন বা কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারের সঙ্গে হয়নি, বরং শুরু হয়েছে ধর্মের উদ্ভাবনের সঙ্গে। নবী ও ধর্মতাত্ত্বিকেরা শক্তিশালী সত্তাকে ডেকেছে, যাদের ভালোবাসা ও আনন্দ নিয়ে আসার কথা ছিল, অথচ তারা সময়ে সময়ে পৃথিবীকে রক্তবাণে ভাসিয়ে দিয়েছে। ফ্যাথনের মিথ এবং গোতের কবিতাগুলো কার্যকর পরামর্শ দিতে ব্যর্থ হয়, কারণ মানুষ কিভাবে ক্ষমতা লাভ করে তা তারা বুঝতে পারে না। উভয় গল্পেই দেখা যায় একজন মাত্র মানুষ বিশাল ক্ষমতা অর্জন করে, কিন্তু তারপরে অহংকার এবং লোভ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এই গল্পগুলো যে সরল বিশ্লেষণ তুলে ধরে তা হলো আমাদের ব্যক্তিগত মনোবিজ্ঞান ত্রুটিপূর্ণ হওয়ার কারণেই আমরা ক্ষমতার অপব্যবহার করি। কিন্তু এটি যে গুরুত্বপূর্ণ বিষয়টি ধরতে ব্যর্থ হই তা হলো মানুষের ক্ষমতা কখনোই একজনের একক উদ্যোগের ফল নয়। ক্ষমতা সবসময় অসংখ্য মানুষের সহযোগিতা থেকেই আসে। সুতরাং ব্যক্তিগত মনোবিজ্ঞান আমাদের ক্ষমতার অপব্যবহার ঘটানোর কারণ নয়, বরং তা লোভ, অহংকার ও নিষ্ঠুরতার পাশাপাশি মানব প্রেম, সহানুভূতি, বিনম্রতা এবং আনন্দ অনুভবেও সক্ষম। সত্য যে আমাদের প্রজাতির মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিদের মধ্যে লোভ ও নিষ্ঠুরতা সর্বত্র বিরাজ করে এবং খলনায়কদের ক্ষমতার অপব্যবহার ঘটাতে প্ররোচিত করে। কিন্তু কেন মানব সমাজ তাদের সবচেয়ে খারাপ সদস্যদের কাছে ক্ষমতা অর্পণ করে?
উদাহরণস্বরূপ 1933 সালে বেশিরভাগ জার্মানি তো মানসিক ব্যাধিগ্রস্ত ছিল না। তাহলে তারা কেন হিটলারকে ভোট দিয়েছিল? আমাদের এমন ক্ষমতা ডেকে আনার প্রবণতা যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তা ব্যক্তিগত মনোবিজ্ঞানের ফল নয়, বরং আমাদের প্রজাতির বৃহৎ সংখ্যক মানুষের বিশেষ ধরনের সহযোগিতার ফলে ঘটে। এই বইয়ের প্রধান যুক্তি হল মানবজাতি বিশাল ক্ষমতা অর্জন করে বৃহৎ সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করে, কিন্তু যেভাবে এই নেটওয়ার্কগুলো তৈরি হয় তা আমাদের সেই ক্ষমতার অসতর্ক ব্যবহারে প্ররোচিত করে। সুতরাং আমাদের সমস্যা আসলে একটা নেটওয়ার্ক সমস্যা। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে সমস্যাটি তথ্যের। তথ্যই সেই আঠা যা নেটওয়ার্কগুলোকে একত্রে ধরে রাখে। কিন্তু কয়েক হাজার বছর ধরে মানব প্রজাতি এই নেটওয়ার্ক তৈরি করেছে এবং তা ধরে রেখেছে বিভিন্ন কল্পকাহিনী, মিথ্যা বিশ্বাস এবং গণবিভ্রান্তি তৈরি করে এবং ছড়িয়ে দিয়ে। দেবতা, মন্ত্রচালিত ঝাড়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরও অনেক কিছুর বিষয়। যদিও প্রতিটি পৃথক মানুষ সাধারণত নিজেদের এবং পৃথিবীর বিষয়ে সত্য জানতে আগ্রহী থাকে, বৃহৎ নেটওয়ার্কগুলো ঠিকই সদস্যদের বন্ধনে আবদ্ধ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কল্পকাহিনী এবং মিথ্যার ওপর নির্ভর করে। এভাবেই আমরা নাৎজিবাদ এবং স্তালিনবাদের মতো পরিস্থিতিতে পৌঁছে যাই। এইগুলো ছিল অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক, যেগুলো অত্যন্ত ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। যেমন জর্জ অরওয়েলের বিখ্যাত উক্তি, অজ্ঞতাই শক্তি। নাৎজি এবং স্তালিনবাদী শাসন ব্যবস্থা নিষ্ঠুর কল্পকাহিনী এবং নির্লজ্জ মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, কিন্তু তা তাদের ঐতিহাসিকভাবে ব্যতিক্রমী করে তোলেনি বা তাদের পতনকে অবধারিত করে তোলেনি। নাৎজিবাদ এবং স্তালিনবাদ ছিল মানবজাতির তৈরি সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কগুলোর মধ্যে দুটি। 1941 সালের শেষের দিকে এবং 1942 সালের শুরুতে অক্ষশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত স্তালিনই সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন এবং 1950 ও 1960-এর দশকে তিনি এবং তার উত্তরসূরিরা স্নায়ুযুদ্ধ জয়েরও যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছিলেন। 1990-এর দশকে উদারতান্ত্রিক গণতন্ত্রের বিজয় হয়েছিল, কিন্তু এখন তা কেবল একটি সাময়িক বিজয় বলে মনে হচ্ছে। একবিংশ শতাব্দীতে কোনো নতুন একনায়কতান্ত্রিক শাসন হিটলার এবং স্তালিন যেখানে ব্যর্থ হয়েছিলেন সেখানে সফল হতে পারে। এমন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে যা ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মিথ্যা এবং কল্পনার মুখোশ খুলতে বাধা দেবে। আমাদের ধরে নেওয়া উচিত নয় যে এই ভ্রান্ত নেটওয়ার্কগুলোর পতন অনিবার্য। তাদের বিজয় ঠেকাতে হলে আমাদের নিজেদের কঠোর পরিশ্রম করতে হবে। তথ্য সম্পর্কে সরল দৃষ্টিভঙ্গি। ভ্রান্ত নেটওয়ার্কগুলোর শক্তি উপলব্ধি করা কঠিন, কারণ বৃহৎ তথ্য নেটওয়ার্কগুলো কোনটা ভ্রান্ত আর কোনটা না কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা বড় রকমের ভুল বোঝাবুঝি আছে। এই ভুল বোঝাবুঝি এমন কিছুকে ধরা পড়ে যাকে আমি তথ্য সম্পর্কে সরল দৃষ্টিভঙ্গি বলি। যেমনভাবে ফ্যাথনের মিথ এবং দ্য সরসারার্স অ্যাপ্রেন্টিসের মতো কাহিনীগুলো মানব মনোবিজ্ঞানের প্রতি অত্যধিক হতাশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। তথ্যের সরল দৃষ্টিভঙ্গি ঠিক সেভাবেই বৃহৎ মানব নেটওয়ার্কগুলোর প্রতি অত্যধিক আশাবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেয়। সরল দৃষ্টিভঙ্গি যুক্তি দেয় যে মানুষ যে পরিমাণ তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করতে পারে তার চেয়ে অনেক বেশি তথ্য বড় নেটওয়ার্ক সংগ্রহ করতে পারে এবং তা প্রক্রিয়াকরণ করতে পারে। ফলে তারা ওষুধ, পদার্থবিজ্ঞান, অর্থনীতি এবং আরও অনেক ক্ষেত্রে আরও ভালোভাবে বোঝার সক্ষমতা অর্জন করে। এর ফলে নেটওয়ার্ক শুধু শক্তিশালী নয়, জ্ঞানীয় হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, রোগ জীবাণু সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো অনেক রোগের প্রকৃত কারণ নির্ধারণ করতে পারে, যা তাদের আরও কার্যকর ওষুধ তৈরি করতে এবং ওষুধগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে আরও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এই দৃষ্টিভঙ্গি বলে যে যথেষ্ট পরিমাণ তথ্য সত্যের দিকে নিয়ে যায় এবং সত্যের ফলে ক্ষমতা এবং জ্ঞান দুটোই অর্জিত হয়। অন্যদিকে অজ্ঞতা কোথাও নিয়ে যায় না।
যদিও ভ্রান্ত বা প্রতারণামূলক নেটওয়ার্কগুলো মাঝে মাঝে ইতিহাসের সংকটময় মুহূর্তে উদ্ভূত হয়, দীর্ঘমেয়াদে তারাও আরও স্বচ্ছ ও সৎ প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হতে বাধ্য। এমন একটি স্বাস্থ্যসেবা পরিষেবা বা রোগ জীবাণু সম্পর্কিত তথ্যকে উপেক্ষা করে, বা একটি ফার্মাসিউটিক্যাল জায়ান্ট যা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেয়, শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতার সঙ্গে টিকতে পারবে না যারা তথ্যের আরও সৎ এবং বুদ্ধিদীপ্ত ব্যবহার করে। তাই এই সরল দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে ভ্রান্ত নেটওয়ার্কগুলো অসঙ্গতিপূর্ণ এবং বড় নেটওয়ার্কগুলো সাধারণত ক্ষমতার সঠিক ব্যবহার করতে সক্ষম বলে বিশ্বাস করা যায়। তথ্য সম্পর্কে সরল দৃষ্টিভঙ্গি। অবশ্যই এই সরল দৃষ্টিভঙ্গি স্বীকার করে যে তথ্য থেকে সত্যে পৌঁছানোর পথে অনেক কিছুই ভুল হতে পারে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সময় আমরা ভুল করতে পারি। লোভ বা ঘৃণায় প্ররোচিত কপট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতে পারে বা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এর ফলে কখনো কখনো তথ্য সত্যের পরিবর্তে ভুলের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ অসম্পূর্ণ তথ্য, ত্রুটিপূর্ণ বিশ্লেষণ অথবা মিথ্যা প্রচারাভিযান, এমনকি বিশেষজ্ঞদেরও একটি রোগের প্রকৃত কারণ চিহ্নিত করতে বিভ্রান্ত করতে পারে। তবে এই দৃষ্টিভঙ্গি মনে করে যে তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের সময় আমরা যেসব সমস্যার মুখোমুখি হই তার প্রতিষেধক হলো আরও বেশি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। যদিও আমরা সম্পূর্ণভাবে ভুল থেকে মুক্ত নই, বেশিরভাগ ক্ষেত্রেই বেশি তথ্য মানে অধিক নির্ভুলতা। একজন চিকিৎসক যদি মহামারীর কারণ চিহ্নিত করতে একজন মাত্র রোগীকে পরীক্ষা করেন, তার চেয়ে হাজারো চিকিৎসক যদি লক্ষ লক্ষ রোগীর তথ্য সংগ্রহ করেন, তাহলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। আর যদি চিকিৎসকরাই ষড়যন্ত্র করে সত্য লুকিয়ে রাখে, তখন চিকিৎসা সংক্রান্ত তথ্য জনসাধারণ ও অনুসন্ধানী সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে দিলে শেষ পর্যন্ত প্রতারণাটি ফাঁস হয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তথ্যের নেটওয়ার্ক যত বড়, সত্যের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনাও তত বেশি। স্বাভাবিকভাবেই যদি আমরা তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সত্য উদ্ঘাটন করিও, তাতেও নিশ্চিত করা যায় না যে আমরা সেই জ্ঞানটি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করব। প্রজ্ঞা বলতে সাধারণত বোঝায় সঠিক সিদ্ধান্ত নেয়া, কিন্তু সঠিক শব্দটির অর্থ নির্ভর করে বিভিন্ন মানুষের সংস্কৃতির ও মতাদর্শের মূল্যায়নের ওপর। বিজ্ঞানীরা যদি একটি নতুন জীবাণু আবিষ্কার করেন, তারা হয়তো মানুষকে রক্ষা করার জন্য একটা ভ্যাকসিন তৈরি করবেন। কিন্তু যদি বিজ্ঞানীরা অথবা তাদের রাজনৈতিক প্রভুরা একটা বর্ণবাদী মতাদর্শে বিশ্বাস করেন যা কিছু জাতিকে নিকৃষ্ট এবং নিশ্চিহ্ন করার যোগ্য বলে মনে করে, তাহলে সেই নতুন চিকিৎসা জ্ঞান হয়তো এমন একটি জৈবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে বা ব্যবহৃত হতে পারে যা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে। এই ক্ষেত্রেও তথ্য সম্পর্কে সরল দৃষ্টিভঙ্গি ধারণা করে যে অতিরিক্ত তথ্য অন্তত আংশিকভাবে সমাধান হিসেবে কাজ করতে পারে। এই দৃষ্টিভঙ্গি মনে করে যে মূল্যবোধ নিয়ে বিরোধ মূলত তথ্যের অভাব বা ইচ্ছাকৃত মিথ্যা তথ্যের প্রচারের ফলাফল। এই মতে বর্ণবাদীরা এমন মানুষ যারা জীববিজ্ঞান ও ইতিহাসের প্রকৃত তথ্য জানে না। তারা মনে করে যে এসব জাতিভেদ জৈবিকভাবেই বৈধ এবং তারা ভ্রান্ত ষড়যন্ত্র তত্ত্ব দ্বারা মগজ ধোলাইয়ের শিকার। তাই বর্ণবাদের প্রতিষেধক হল মানুষকে আরও বেশি করে জীববিজ্ঞান ও ইতিহাস সম্পর্কিত তথ্য প্রদান করা। এটি হতে পারে সময় সাপেক্ষ, কিন্তু মুক্ত তথ্য প্রবাহের বাজারে সত্য কোনো না কোনো সময়ে জয়ী হবেই। সরল দৃষ্টিভঙ্গি অবশ্যই কয়েকটি অনুচ্ছেদে ব্যাখ্যা করার চেয়েও অধিক সংক্ষিপ্ত ও চিন্তাশীল, তবে এর মূল নীতি হল তথ্য একটি ইতিবাচক বিষয় এবং যত বেশি তথ্য আমাদের কাছে থাকবে ততই তা ভালো। যথেষ্ট তথ্য এবং পর্যাপ্ত সময় পেলে আমরা ভাইরাস সংক্রমণ থেকে শুরু করে বর্ণবাদী পক্ষপাতিত্বের বিষয়গুলো সম্পর্কে সত্য উদ্ঘাটন করতে পারব এবং সেই সঙ্গে আমরা আমাদের শক্তিই নয় এবং সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাও বিকাশ করতে পারব।
এই সরল দৃষ্টিভঙ্গি তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতাগুলোকে অনুসরণের যৌক্তিকতা প্রদান করে এবং এটি কম্পিউটার যুগ এবং ইন্টারনেটের আধা সরকারি মতাদর্শ হয়ে উঠেছে। 1989 সালের জুন মাসে বার্লিন প্রাচীর এবং আয়রন কার্টের পতনের কয়েক মাস আগে রোনাল্ড রিগান ঘোষণা করেছিলেন যে স্বৈরাচারী নিয়ন্ত্রণের গলিয়াত মাইক্রোচিপের ডেভিড দ্বারা দ্রুত পরাভূত হবে এবং বিগ ব্রাদারের সবচেয়ে বড় রূপটিও যোগাযোগ প্রযুক্তির বিরুদ্ধে ক্রমশ অসহায় হয়ে পড়ছে। তথ্য হলো আধুনিক যুগের অক্সিজেন। এটি কাঁটাতারের প্রাচীর ভেদ করে প্রবাহিত হয়। এটি বিদ্যুৎ সজ্জিত ফাঁদপাতা সীমানার ওপর দিয়ে ভেসে আসে। বৈদ্যুতিক রশ্মির বাতাস আয়রন কার্টেনের মধ্য দিয়ে প্রবাহিত হয় যেন এটি একখণ্ড জরির কাজ করা কাপড়। 2009 সালের নভেম্বর মাসে বারাক ওবামা একই ভাবধারা প্রকাশ করে চীনে তার সফরের সময় বলেছিলেন, আমি প্রযুক্তির বড় সমর্থক এবং তথ্য প্রবাহের ক্ষেত্রে উন্মুক্ততারও বড় সমর্থক। আমি মনে করি যে তথ্য যত স্বাধীনভাবে প্রবাহিত হবে একটি সমাজ ততই শক্তিশালী হয়ে উঠবে। উদ্যোক্তারা এবং কর্পোরেশনগুলো প্রায়ই তথ্য প্রযুক্তির ব্যাপারে এমনই আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ইতোমধ্যেই 1858 সালে দ্য নিউ ইংল্যান্ডার এর একটি সাময়িকীতে টেলিগ্রাফের আবিষ্কার সম্পর্কে বলা হয়েছিল, এমন একটি যন্ত্রের সৃষ্টি হয়েছে যা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে চিন্তার আদান প্রদানের সুযোগ করে দিয়েছে। ফলে পুরনো বিদ্বেষ ও শত্রুতা আর টিকে থাকা সম্ভব নয়। 2 শতাব্দী এবং 2টি বিশ্বযুদ্ধ পরেও মার্ক জাকারবার্গ বলেছিলেন যে ফেসবুকের লক্ষ্য হলো মানুষদের আরও বেশি শেয়ার করতে সাহায্য করা, যাতে বিশ্ব আরও উন্মুক্ত হয় এবং মানুষের মধ্যে বোঝাপড়া বাড়ে। 2024 সালে প্রকাশিত তার বই দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ারারে খ্যাতনামা ভবিষ্যৎবক্তা এবং উদ্যোক্তা রে কার্জওয়েল তথ্য প্রযুক্তির ইতিহাস পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বাস্তবতা হলো ক্রমোন্নত প্রযুক্তির ফলে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্র ক্রমশ উন্নত হচ্ছে। মানব ইতিহাসের বৃহৎ পরিসরে ফিরে তাকিয়ে তিনি মুদ্রণ যন্ত্রের আবিষ্কার সহ নানা উদাহরণ তুলে ধরেছেন, যা দেখায় যে তথ্য প্রযুক্তি তার প্রকৃতিগতভাবেই মানব কল্যাণের প্রায় প্রতিটি ক্ষেত্রে, যেমন সাক্ষরতা, শিক্ষা, সম্পদ, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য, গণতান্ত্রিকীকরণ এবং সহিংসতার হ্রাস ঘটাতে সহায়ক একটি গুণময় চক্র সৃষ্টি করে। তথ্য দিয়ে সরল দৃষ্টিভঙ্গি সবচেয়ে সংক্ষেপে ধরা পড়েছে গুগলের মিশন স্টেটমেন্টে, বিশ্বের যাবতীয় তথ্যকে সংগঠিত করা এবং তা সর্বজনীনভাবে সহজলভ্য ও উপযোগী করে তোলা। গুগলের মতে গোতের সতর্কতাগুলোর উত্তর হল একজন শিষ্য তার গুরুর গুপ্ত জাদুবিদ্যার বই চুরি করে বিপর্যয় সৃষ্টি করতে পারে, কিন্তু যখন অনেক শিক্ষানবিশকে বিশ্বের সমস্ত তথ্যের অবাধ প্রবাসিতাধিকার দেয়া হয়, তখন তারা শুধু উপকারী মন্ত্রচালিত ঝাড়ুই তৈরি করবে না, বরং সেগুলো সঠিকভাবে ব্যবহার করতেও শিখবে। গুগল বনাম গোতে। জোর দিয়ে বলা প্রয়োজন যে অনেক ক্ষেত্রেই বেশি তথ্য সংগ্রহ মানুষকে পৃথিবীকে ভালোভাবে বোঝার সুযোগ দিয়েছে এবং তাদের ক্ষমতার সঠিক ব্যবহারে সহায়ক হয়েছে। উদাহরণ হিসেবে শিশু মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে যাওয়ায় এই ঘটনাটি বিবেচনা করা যেতে পারে। ইয়োহান ভোল্ফগ্যাং ফন গোতে ছিলেন 7 ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু তার সঙ্গে মাত্র তার বোন কর্নেলিয়া 7ম জন্মদিন উদযাপন করতে পেরেছিলেন। রোগে আক্রান্ত হয়ে তাদের ভাই হারম্যান জ্যাকব 6 বছর বয়সে মারা যান। বোন ক্যাথারিনা এলিজাবেথ 4 বছর বয়সে, বোন জোহানা মারিয়া 2 বছর বয়সে, ভাই জর্জ অ্যাডলফ 8 মাস বয়সে এবং আরেক ভাই মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। কর্নেলিয়াও পরে 26 বছর বয়সে রোগে মারা যায়। ফলে গোতে পরিবার থেকে একমাত্র বেঁচে থাকা সদস্য হন জোহান ভোল্ফগ্যাং। জোহান ভোল্ফগ্যাং ফন গোতে নিজেও 5টি সন্তান জন্ম দিয়েছিলেন, যার মধ্যে বড় ছেলে অগাস্ট ছাড়া বাকি 4 জনই জন্মের 2 সপ্তাহের মধ্যে মারা যায়। সম্ভবত এর কারণ ছিল গোতে এবং তার স্ত্রী ক্রিশ্চিয়ানির রক্তের গ্রুপের অসামঞ্জস্যতা, যা প্রথম সফল গর্ভধারণের পর মায়ের শরীরে ভ্রূণের রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এই অবস্থাটি রেসাস রোগ নামে পরিচিত, যা আজকের দিনে অনেক সফলভাবে নিরাময় করা হয়, যে মৃত্যুহার 2%-এরও কম।
কিন্তু 1790-এর দশকে এর গড় মৃত্যুহার ছিল 50% এবং গোতের 4টি ছোট সন্তানের জন্য এটা ছিল নিশ্চিত মৃত্যু। সব মিলিয়ে গোতের পরিবার, যা ছিল 18 শতকের শেষের দিকের একটি সচ্ছল জার্মান পরিবার, তাদের শিশুদের বেঁচে থাকার হার ছিল মাত্র 25%। 12টি সন্তানের মধ্যে মাত্র 3 জন প্রাপ্তবয়স্ক হতে পেরেছিল। এই ভয়াবহ পরিসংখ্যান কোনো ব্যতিক্রম নয়। 1797 সালে গোতে যখন তার দ্য সরসারার্স অ্যাপ্রেন্টিস রচনা করছিলেন, তখন অনুমান করা হয় যে জার্মানির মাত্র 50% শিশু 15 বছর বয়সে পৌঁছাতে পারত এবং বিশ্বের অন্যান্য অংশেও পরিস্থিতি প্রায় একই রকম ছিল। 2020 সালে এসে সারা বিশ্বে 95.6% শিশু 15 বছরে বয়স পর্যন্ত পৌঁছতে পারে এবং জার্মানিতে সেই হার ছিল 99.5%। এই বিশাল সাফল্য অর্জিত হতো না যদি না আমরা রক্তের গ্রুপের মতো বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও শেয়ার করতাম। সেক্ষেত্রে তথ্যের সরল দৃষ্টিভঙ্গি এখানে সঠিক প্রমাণিত হয়েছে। তবে এটি তথ্যের সরল দৃষ্টিভঙ্গির কেবলমাত্র একটি খণ্ডিত চিত্র এবং আধুনিক যুগের ইতিহাস শুধুই শিশু মৃত্যুর হার হ্রাসের গল্প নয়। বর্তমান প্রজন্মে মানবজাতি তথ্য উৎপাদনের পরিমাণ এবং গতির ক্ষেত্রে ইতিহাসের সর্ববৃহৎ প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে। প্রতিটি স্মার্টফোনে প্রাচীন আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের চেয়েও বেশি তথ্য রয়েছে এবং এটি তার মালিককে বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযুক্ত হওয়ার সুযোগ দেয়। তবুও এত বিশাল তথ্যের অভাবনীয় গতিতে আদান প্রদান হওয়া সত্ত্বেও মানবজাতি নিজের ধ্বংসের কাছাকাছি চলে এসেছে। তথ্যের এই বিপুল ভাণ্ডার থাকা সত্ত্বেও বা হয়তো তার কারণেই আমরা গ্রিন হাউস গ্যাস নির্গমন অব্যাহত রাখছি, নদী ও মহাসাগরকে দূষিত করছি, বন কেটে সাফ করছি, পুরো বাস্তুতন্ত্রকে ধ্বংস করছি, অসংখ্য প্রজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছি এবং আমাদের নিজেদের প্রজাতির জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলছি। আমরা ক্রমাগত আরও শক্তিশালী গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছি, যেমন থার্মোনিউক্লিয়ার বোমা থেকে ডুমসডে ভাইরাস পর্যন্ত। আমাদের নেতারা এই বিপদ সম্পর্কে অজ্ঞ নন, তবুও সমাধান খোঁজার পরিবর্তে তারা বিশ্বকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে আসছেন। আরও বেশি তথ্য থাকলে কি পরিস্থিতি উন্নত হবে নাকি আরও খারাপ হবে? আমরা শীঘ্রই তা জানতে পারব। অসংখ্য কর্পোরেশন এবং সরকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটি উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছে। কিছু শীর্ষস্থানীয় উদ্যোক্তা যেমন মার্কিন বিনিয়োগকারী মার্ক অ্যান্ডারসন বিশ্বাস করেন যে এআই অবশেষে মানবজাতির সব সমস্যার সমাধান করবে। 2023 সালের 6 জুন অ্যান্ডারসন কেন এআই পৃথিবীকে বাঁচাবে শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি সাহসী বিবৃতি দেন, যেমন, আমি এখানে সুসংবাদ নিয়ে এসেছি, এআই পৃথিবীকে ধ্বংস করবে না, বরং এটি হয়তো তা বাঁচাতে পারে এবং এআই আমাদের যা কিছু প্রয়োজন তার সব কিছুকেই আরও ভালো করে তুলতে পারে। তিনি উপসংহারে বলেন, এআই এর উন্নয়ন এবং প্রসার আমাদের আতঙ্কিত হবার মতো কিছু নয়, বরং এটি আমাদের নিজেদের, আমাদের সন্তানদের এবং আমাদের ভবিষ্যতের প্রতি একটি নৈতিক বাধ্যবাধকতা। রে কুরজওয়েলও একই মত পোষণ করে তার বই দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ারারে যুক্তি দেন যে এআই সেই কেন্দ্রীয় প্রযুক্তি যা আমাদেরকে মানবজাতির সম্মুখীন হওয়া জরুরি সমস্যাগুলোর মোকাবেলা করতে সাহায্য করবে, যেমন রোগ, দারিদ্র্য, পরিবেশগত অবনতি এবং আমাদের সকল মানব দুর্বলতা অতিক্রম করা। নতুন প্রযুক্তির এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নৈতিকভাবে দায়বদ্ধ। কুরজওয়েল এআই এর সম্ভাব্য বিপদ সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সেই বিষয়গুলোতে গভীরভাবে বিশ্লেষণও করেন। তবে তিনি বিশ্বাস করেন যে এই ঝুঁকিগুলো সফলভাবে প্রশমিত করা যেতে পারে। অন্যদিকে অনেকে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। শুধু দার্শনিক বা সমাজবিজ্ঞানীরাই নন, বরং অনেক শীর্ষস্থানীয় এআই বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা যেমন ইয়োশুয়া বেনজিও, জিওফ্রে হিন্টন, স্যাম অল্টম্যান, ইলন মাস্ক এবং মুস্তফা সুলেমানও জনসাধারণকে সতর্ক করেছেন যে এআই আমাদের সভ্যতাকে ধ্বংস করতে পারে। 2024 সালে বেনজিও, হিন্টন এবং আরও অনেক বিশেষজ্ঞের যৌথভাবে লেখা একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছিল,
অবাধ এআই অগ্রগতি বিপুল সংখ্যক প্রাণের ক্ষতি এবং জীবমণ্ডল ধ্বংস, এমনকি মানবজাতির বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। ২০২৩ সালে ২,৭৭৮ জন এআই গবেষকের ওপর করা একটি সমীক্ষায় ১/৩ বেশি গবেষক মনে করেন যে উন্নত এআই এর ফলে মানব বিলুপ্তির মতো ভয়াবহ পরিণতির অন্তত ১০% সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ প্রায় ৩০টি সরকার ব্লেচলি ডিক্লারেশন অন এআই স্বাক্ষর করে, যেখানে স্বীকার করা হয়েছিল যে এই এআই মডেলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মারাত্মক, এমনকি বিপর্যয়কর ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমন ধ্বংসাত্মক পরিণতির কথা বলে বিশেষজ্ঞ এবং সরকারগুলো হলিউডে সেই বিদ্রোহী রোবটের চিত্র তুলে ধরতে চায় না, যারা রাস্তায় নেমে গুলি চালাবে। এই ধরনের ঘটনা খুবই অপ্রত্যাশিত এবং আসল বিপদ থেকে মানুষকে বিভ্রান্ত করে। বিশেষজ্ঞরা বরং দুটি ভিন্ন বিপদের বিষয়ে সতর্ক করেছেন। প্রথমত, এআই এর শক্তি বিদ্যমান মানব সংঘর্ষগুলোকে আরও তীব্র করতে পারে, যা মানবজাতিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাবে। ঠিক যেমন বিংশ শতাব্দীতে আয়রন কার্টেন শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে বিভক্ত করেছিল, তেমনই একবিংশ শতাব্দীতে সিলিকন কার্টেন, যা কাঁটাতারের বদলে সিলিকন চিপ এবং কম্পিউটার কোড দিয়ে তৈরি, এক নতুন বৈশ্বিক সংঘর্ষে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মধ্যে বিভাজন ঘটাতে পারে। কারণ এআই অস্ত্র প্রতিযোগিতায় ক্রমাগত আরও বিধ্বংসী অস্ত্র তৈরি করবে। একটি ছোট্ট স্ফুলিঙ্গ বিরাট বিপর্যয়ের সূত্রপাত ঘটাতে পারে। দ্বিতীয়ত, এই সিলিকন কার্টেন শুধু মানুষকে নয়, বরং নতুন এআই আমাদের শাসকদের থেকে সকল মানুষকে বিভক্ত করতে পারে। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের জীবন নিয়ন্ত্রণকারী, আমাদের রাজনীতি ও সংস্কৃতিকে পুনর্গঠনকারী, এমনকি আমাদের দেহ এবং মনেরও পুনর্গঠনকারী অসীম অ্যালগোরিদমের জালে জড়িয়ে পড়তে পারি, যা আমাদের পক্ষে বোঝা তো দূরের কথা, তা নিয়ন্ত্রণ করা বা থামানো অসম্ভব হয়ে উঠবে। ২১ শতকের কোনো সাম্রাজ্যবাদী নেটওয়ার্ক যদি বিশ্ব জয় করতে সক্ষম হয়, তবে তা হয়তো কোনো মানব একনায়কের অধীনে নয়, বরং অমানবিক বুদ্ধিমত্তার অধীনে পরিচালিত হবে, যারা শুধু চীন, রাশিয়া অথবা গণতন্ত্র পরবর্তী আমেরিকাকে প্রধান সাম্রাজ্যবাদী শাসক হিসেবে মনে করেন। তারা আসল বিপদটিকে ভুলভাবে বোঝেন। আসলে চীনা, রাশিয়ান, আমেরিকান এবং পৃথিবীর সকল মানুষ একইভাবে এই অমানবিক বুদ্ধিমত্তার সাম্রাজ্যবাদী সম্ভাবনার দ্বারা হুমকির সম্মুখীন। এই বিপদের বিপুল প্রভাব বিবেচনা করে এআই সম্পর্কে সব মানুষেরই আগ্রহী হওয়া উচিত। যদিও সবাই এআই বিশেষজ্ঞ হতে পারবে না, তবে আমাদের সকলের মনে রাখা উচিত যে এআই মানব ইতিহাসের প্রথম প্রযুক্তি, যা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে এবং নতুন ধারণা তৈরি করতে সক্ষম। পূর্ববর্তী সমস্ত মানব আবিষ্কার মানুষকে ক্ষমতায়িত করেছে, কারণ নতুন যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, তার ব্যবহারের সিদ্ধান্ত আমাদের হাতেই থেকেছে। ছুরি বা বোমা নিজেরাই কাউকে হত্যা করার সিদ্ধান্ত নেয় না। এগুলো বোকার মতো যন্ত্র, যা তথ্য প্রক্রিয়াকরণ ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার মতো বুদ্ধিমত্তাহীন। কিন্তু এআই নিজেই তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে এবং সেই সঙ্গে মানব সিদ্ধান্ত গ্রহণের জায়গা দখল করতে পারে। এআই কোনো যন্ত্র নয়, এটি একজন গুপ্তচর। এআই এর তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা তাকে নতুন ধারণা সৃষ্টিতেও সক্ষম করে তোলে, যেমন সঙ্গীত থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও। গ্রামোফোনে আমাদের সঙ্গীত বাজাতো, মাইক্রোস্কোপ আমাদের কোষের গোপন রহস্য প্রকাশ করত, কিন্তু গ্রামোফোন কোনো নতুন সিম্ফনি তৈরি করতে পারত না। মাইক্রোস্কোপ কোনো নতুন ওষুধ তৈরি করতে পারত না। তবে এআই ইতোমধ্যেই নিজের শিল্পকর্ম তৈরি করতে এবং বৈজ্ঞানিক আবিষ্কার করতে সক্ষম। আগামী কয়েক দশকের মধ্যে এটি সম্ভবত নতুন জীবন রূপ তৈরি করার ক্ষমতা অর্জন করবে, হয়তো জেনেটিক কোড লিখে অথবা জড় পদার্থকে অ্যানিমেট করার জন্য একটা অজৈব কোড আবিষ্কার করে। বর্তমান সময়েই এআই বিপ্লবের প্রাথমিক স্তরে কম্পিউটারগুলো ইতোমধ্যেই আমাদের সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে। মর্টগেজ অনুমোদন করবে কিনা, আমাদের চাকরিতে নিয়োগ দেবে কিনা, বা আমাদের কারাগারে পাঠাবে কিনা। এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং দ্রুত গতিতে চলবে।
ফলে আমাদের নিজেদের জীবন বোঝা আরও কঠিন হয়ে উঠবে। আমরা কি কম্পিউটার অ্যালগরিদমের ওপর বিশ্বাস করতে পারি যে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং একটি উন্নত বিশ্ব গড়ে তুলবে? এটি তো শুধু একটি জাদু ঝাড়ুর পানি আনা নেয়ার মতো নয়। এটি আমাদের জীবনের চেয়ে অনেক বড় এক বাজি, যেখানে শুধু মানুষের জীবনই নয়, এআই সমগ্র জীবের বিবর্তনের গতিপথও পরিবর্তন করতে পারে। তথ্য সশস্ত্রীকরণ। ২০১৬ সালে আমি হোমো ডিউস প্রকাশ করেছিলাম। বইটিতে নতুন তথ্য প্রযুক্তির কারণে মানবতার সামনে উপস্থিত কিছু বিপদের কথা তুলে ধরা হয়েছিল। সেই বইয়ে যুক্তি দেওয়া হয়েছিল যে ইতিহাসের প্রকৃত নায়ক বরাবরই ছিল তথ্য, হোমো সেপিয়েন্স নয়। শুধু ইতিহাস নয়, বিজ্ঞানীরা ক্রমশই জীববিজ্ঞান, রাজনীতি এবং অর্থনীতিকেও তথ্য প্রবাহের মাধ্যমে ব্যাখ্যা করতে শুরু করেছেন। জীব, রাষ্ট্র এবং বাজার সবই এক একটি তথ্যের নেটওয়ার্ক, যা পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে, সিদ্ধান্ত নেয় এবং পুনরায় ছড়িয়ে দেয়। সেই বইটিতে সতর্ক করেছিলাম, আমরা আশা করি উন্নত তথ্য প্রযুক্তি আমাদের সুস্বাস্থ্য, সুখ এবং শক্তি এনে দেবে, তবে বাস্তবে এটি আমাদের থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই ধ্বংস করতে পারে। হোমো ডিউস ধারণা দিয়েছিল যে মানুষ যদি সতর্ক না থাকে, তবে আমরা হয়তো তথ্য প্রবাহের স্রোতে একটি মাটির দলার মতো বিলীন হয়ে যাব এবং বৃহত্তর পরিসরে মানবজাতি কেবলমাত্র মহাবিশ্বের তথ্য প্রবাহে এক ক্ষণস্থায়ী ঢেউ হিসেবেই রয়ে যাবে। হোমো ডিউস প্রকাশের পরের বছরগুলোতে পরিবর্তনের গতি আরও বৃদ্ধি পেয়েছে এবং ক্ষমতা সত্যিই মানুষের কাছ থেকে অ্যালগরিদমের হাতে চলে যাচ্ছে। ২০১৬ সালে যা বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে মনে হয়েছিল, যেমন অ্যালগরিদমের মাধ্যমে শিল্প সৃষ্টি, মানুষের ছদ্মবেশ ধারণ, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া এবং আমাদের নিজেদের চেয়ে বেশি আমাদের সম্পর্কে জেনে ফেলা, ২০২৪ সালে এসে সেগুলো নিতান্তই দৈনন্দিন বাস্তবতা। ২০১৬ সালের পর থেকে আরও অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। পরিবেশগত সংকট তীব্রতর হয়েছে, আন্তর্জাতিক উত্তেজনা বেড়েছে এবং একটি লোকরঞ্জন তরঙ্গ সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের সংহতিকেও দুর্বল করেছে। জনপ্রিয়তা তথাকথিত তথ্যের সরল দৃষ্টিভঙ্গির সামনে এক চরম বাধা সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং জাইর বোলসোনারোর মতো লোকরঞ্জনবাদী নেতা, কিউঅ্যানন এবং ভ্যাকসিন বিরোধীদের মতো ষড়যন্ত্র তত্ত্ব এবং আন্দোলনগুলো দাবি করেছে যে তথাকথিত প্রথাগত প্রতিষ্ঠানগুলো যারা তথ্য সংগ্রহ করে এবং সত্য উদ্ঘাটনের দাবি করে, তারা আসলে শুধু মিথ্যা কথা বলে। আমলা, বিচারপতি, ডাক্তার, মূলধারার সাংবাদিক এবং একাডেমিক বিশেষজ্ঞরা আসলে অভিজাতদের একটি চক্র, যাদের সত্যের প্রতি কোনো আগ্রহ নেই এবং তারা জনগণের ক্ষতির বিনিময়ে নিজেদের জন্য ক্ষমতা এবং সুবিধা লাভের জন্য ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ট্রাম্পের মতো রাজনীতিবিদদের উত্থান এবং কিউঅ্যাননের মতো আন্দোলনের একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট আছে, যা ২০১০-এর শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত। তবে লোকরঞ্জনবাদ একটি প্রতিষ্ঠান বিরোধী দৃষ্টিভঙ্গি যা ট্রাম্পের পূর্বেও বিদ্যমান ছিল এবং এটি বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। সংক্ষেপে, লোকরঞ্জনবাদ তথ্যকে একটি অস্ত্র হিসেবে বিবেচনা করে। চূড়ান্তরূপে লোকরঞ্জনবাদ ধারণা করে যে কোনো ধরনের বিষয়গত সত্য বলে আসলে কিছু নেই এবং প্রত্যেকেই তাদের নিজস্ব সত্য ধারণ করে, যা তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করার জন্য ব্যবহার করে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্ষমতাই একমাত্র বাস্তবতা। সমস্ত সামাজিক মিথস্ক্রিয়া হল ক্ষমতার সংগ্রাম, কারণ মানুষের একমাত্র আগ্রহ ক্ষমতায়। সত্য বা ন্যায় বিচারের মতো কিছুতে আগ্রহ দেখানোটা একটা কৌশল মাত্র, যা ক্ষমতা অর্জনের জন্য ব্যবহার করা হয়। যেখানে এবং যখন লোকরঞ্জনবাদ তথ্যকে অস্ত্র হিসেবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সফল হয়, সেখানে ভাষার ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। তথ্যের মতো বিশেষ্য এবং যথাযথ বা সত্যনিষ্ঠের মতো বিশেষণগুলো ধোঁয়াশাচ্ছন্ন হয়ে ওঠে। এমন শব্দগুলোকে আরেকটি সাধারণ বিষয়গত বাস্তবতার দিকে ইঙ্গিত করে বলে ধরা হয় না, বরং তথ্য বা সত্য নিয়ে যে কোনো আলোচনা অন্তত কিছু লোকের মধ্যে এই প্রশ্ন তোলে, আপনি কাদের তথ্য এবং কোন সত্যের কথা বলছেন? এটা জোর দিয়ে বলা উচিত যে
এই ক্ষমতা কেন্দ্রিক এবং গভীরভাবে সন্দেহপ্রবণ দৃষ্টিভঙ্গি নতুন নয়, এবং এটি ভ্যাকসিন বিরোধী, সমতল পৃথিবী সমর্থক, বোলসোনারো বা ট্রাম্প সমর্থকদের দ্বারা উদ্ভাবিত হয়নি। এই ধরনের দৃষ্টিভঙ্গি 2016 সালের অনেক আগেই প্রচারিত হয়েছে, এমনকি মানবজাতির কিছু উজ্জ্বল মনের দ্বারা। উদাহরণস্বরূপ, বিংশ শতাব্দীর শেষ ভাগে মিশেল ফুকো এবং এডওয়ার্ড সাইদের মতো বামপন্থী বুদ্ধিজীবীরা দাবি করেন যে ক্লিনিক এবং বিশ্ববিদ্যালয়গুলোর মতো বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো চিরন্তন এবং বিষয়গত সত্য অনুসরণ করছে না, বরং তারা ক্ষমতার মাধ্যমে নির্ধারণ করছে কোন বিষয়গুলোকে সত্য হিসেবে গণ্য করা হবে, যা মূলত পুঁজিবাদী ও ঔপনিবেশিক অভিজাতদের স্বার্থ রক্ষার্থে ব্যবহৃত হচ্ছে। এই প্রগতিশীল সমালোচনাগুলো কখনো কখনো এমন দূর পর্যন্ত গিয়েছে যে বৈজ্ঞানিক সত্য আসলে পুঁজিবাদী বা ঔপনিবেশিক আলোচনা ছাড়া আর কিছু নয়, এবং ক্ষমতায় থাকা ব্যক্তিরা কখনো সত্যের প্রতি প্রকৃত আগ্রহী হতে পারেন না এবং কখনো নিজেদের ভুল স্বীকার করতে বা সংশোধন করতে সক্ষম বলে বিশ্বাস করা যায় না। বামপন্থী চরমপন্থার এই বিশেষ ধারা কার্ল মার্কসের কাছে পৌঁছায়, যিনি 19 শতকের মাঝামাঝি সময়ে যুক্তি দিয়েছিলেন যে ক্ষমতাই একমাত্র বাস্তবতা, তথ্য হলো একটি অস্ত্র, এবং যে সমস্ত অভিজাত সত্য ও ন্যায় বিচারের সেবা করার দাবি করে তারা আসলে সংকীর্ণ শ্রেণীর স্বার্থসিদ্ধির জন্য কাজ করছে। 1848 সালের কমিউনিস্ট ম্যানিফেস্টোর ভাষায়, যতকাল ধরে সমাজের ইতিহাস বিদ্যমান তার ইতিহাস শ্রেণী সংগ্রামেরই ইতিহাস। স্বাধীন ও দাস, সম্ভ্রান্ত ও সাধারণ, প্রভু ও ভূমিদাস, কারিগর নেতা ও শিক্ষানবিশ, এক কথায় শোষক ও শোষিত একে অপরের বিরুদ্ধে একটি নিরবচ্ছিন্ন সংগ্রামে লিপ্ত ছিল, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। ইতিহাসের এই দ্বৈত ব্যাখ্যা বোঝায় যে প্রতিটি মানব মিথস্ক্রিয়া হল শোষক ও শোষিতের মধ্যে এক ধরনের ক্ষমতার লড়াই। সুতরাং যখন কেউ কিছু বলে তখন কি বলা হচ্ছে, এটা কি সত্য? এর পরিবর্তে প্রশ্ন করা উচিত, কে বলছে, এটি কার সুবিধার্থে বলা হচ্ছে? স্বাভাবিকভাবেই ডানপন্থী লোকরঞ্জনবাদী নেতারা যেমন ট্রাম্প ও বলসোনারো সম্ভবত ফুকো বা মার্কস পড়েননি এবং নিজেদেরকে প্রচণ্ডভাবে মার্কসবাদী বিরোধী হিসেবে উপস্থাপন করেন। কর ও কল্যাণনীতি সম্পর্কিত প্রস্তাবিত নীতিগুলোতেও তারা মার্কসবাদীদের থেকে অনেকটাই আলাদা, কিন্তু সমাজ ও তথ্যের প্রতি তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি আশ্চর্যজনকভাবে মার্কসবাদী, যা সমস্ত মানব মিথস্ক্রিয়াকে শোষক ও শোষিতের মধ্যে এক ধরনের ক্ষমতার লড়াই হিসেবে দেখে। উদাহরণস্বরূপ 2017 সালে তার উদ্বোধনী ভাষণে ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমাদের জাতীয় রাজধানীতে একটি ছোট দল সরকার থেকে সুবিধা নিয়েছে, আর জনগণ সেই খরচ বহন করেছে। এই ধরনের বক্তব্য লোকরঞ্জনবাদের সাধারণ রূপ, যা রাষ্ট্রবিজ্ঞানী কাস মুডে একটি মতবাদ হিসেবে বর্ণনা করেছেন, যা সমাজকে চূড়ান্তভাবে দুটি সমজাতীয় ও বিরোধী গোষ্ঠীতে বিভক্ত করে, বিশুদ্ধ জনগণ বনাম দুর্নীতিগ্রস্ত অভিজাত। যেমন মার্কসবাদীরা দাবি করেছিলেন যে গণমাধ্যম পুঁজিবাদী শ্রেণীর মুখপাত্র হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের মতো বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাদী নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ভুল তথ্য ছড়ায়। এইভাবে লোকরঞ্জনবাদীরা এই একই প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত অভিজাতদের স্বার্থে কাজ করার এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ তোলে। বর্তমান যুগের লোকরঞ্জনবাদীরাও অতীতের প্রকট প্রতিষ্ঠা বিরোধী আন্দোলনের মতোই জর্জরিত হন। যদি ক্ষমতাই একমাত্র বাস্তবতা হয় এবং তথ্য শুধু একটি অস্ত্রই হয়, তবে তা লোকরঞ্জনবাদীদের সম্পর্কে কি বলে? তারাও কি কেবল ক্ষমতারই পেছনে ছুটছে, আর তারা কি তেমনই ক্ষমতার জন্য আমাদের সঙ্গে মিথ্যে কথা বলছে? লোকরঞ্জনবাদীরা এই জটিলতা থেকে বেরিয়ে আসতে দুটি ভিন্ন উপায়ে চেষ্টা করেছে। কিছু লোকরঞ্জনবাদী আধুনিক বিজ্ঞানের আদর্শ এবং সংশয়বাদী অভিজ্ঞতাবাদের ঐতিহ্যের প্রতি আনুগত্য প্রকাশ করে। তারা মানুষকে বলে যে প্রকৃতপক্ষে কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে কখনোই বিশ্বাস করা উচিত নয়, এমনকি কোনো আত্মপ্রকাশিত লোকরঞ্জনবাদী পার্টি ও রাজনীতিবিদদেরও নয়, বরং তোমাকে নিজেই গবেষণা করতে হবে এবং কেবল তুমি নিজে যা সরাসরি পর্যবেক্ষণ করতে পারো সেটাকেই বিশ্বাস করতে হবে। এই দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক মনে হতে পারে এবং মুক্তমানা ব্যক্তিদের আকর্ষণ করতে পারে, তবে এটি একটি প্রশ্ন খোলা রেখে যায়, কিভাবে মানব সম্প্রদায়গুলো একসঙ্গে কাজ করে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে বা পরিবেশগত নিয়মগুলো পাশ করবে, যার জন্য বৃহৎ আকারের প্রাতিষ্ঠানিক সংগঠনের প্রয়োজন।
একজন একক ব্যক্তি কি সমস্ত প্রয়োজনীয় গবেষণা করতে সক্ষম হবে, যাতে পৃথিবীর জলবায়ু উত্তপ্ত হচ্ছে কিনা এবং কি করা উচিত তা নির্ধারণ করা যায়? অতীত শতাব্দীর নির্ভরযোগ্য রেকর্ড সংগ্রহ করার কথা না হয় বাদই থাকলো, কিভাবে একজন ব্যক্তি সারা পৃথিবী থেকে জলবায়ুর তথ্য সংগ্রহ করবে? কেবল আমার নিজের গবেষণাকেই বিশ্বাস করা বৈজ্ঞানিক বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা বিশ্বাস করার কোনো বস্তুনিষ্ঠ সত্য নেই, যা বিশ্বাস না করারই সমতুল্য। যেমন আমরা চতুর্থ অধ্যায়ে দেখব, বিজ্ঞান একটি সহযোগিতামূলক প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা, ব্যক্তিগত অনুসন্ধান নয়। একটি বিকল্প জনতুষ্টিবাদী সমাধান হল আধুনিক বৈজ্ঞানিক সত্য খোঁজার আদর্শকে পরিত্যাগ করা এবং ঈশ্বরের প্রকাশ বা আধ্যাত্মিকতায় ফিরে যাওয়া। খ্রিস্টান, ইসলাম ও হিন্দু ধর্মের মতো ঐতিহ্যবাহী ধর্মগুলো সাধারণত মানুষকে অবিশ্বস্ত এবং ক্ষমতালোভী হিসেবে চিত্রিত করেছে, যারা কেবল ঈশ্বরীয় বুদ্ধিমত্তার হস্তক্ষেপের মাধ্যমেই সত্যে পৌঁছতে পারে। 2010-এর দশক এবং 2020-এর প্রথম দিকের লোকরঞ্জনবাদী পার্টিগুলো ব্রাজিল থেকে তুরস্ক পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত এই ধরনের ঐতিহ্যবাহী ধর্মগুলোর সঙ্গে নিজেদের যুক্ত করেছে। তারা আধুনিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে চরম সন্দেহ প্রকাশ করেছে, যখন প্রাচীন ধর্মগ্রন্থগুলোর উপর সম্পূর্ণ বিশ্বাস প্রকাশ করেছে। লোকরঞ্জনবাদীরা দাবি করে যে আপনি নিউ ইয়র্ক টাইমস বা সায়েন্সে যা পড়ছেন তা কেবল একটি অভিজাত শ্রেণীর ক্ষমতা দখলের কৌশল, কিন্তু বাইবেল, কোরআন বা বেদে যা লেখা আছে তা হলো একেবারে চিরন্তন সত্য। এই ধারণার একটি ভিন্ন রূপ মানুষকে আহ্বান জানায় ট্রাম্প এবং বলসোনারোর মতো ক্যারিশমাটিক নেতাদের উপর আস্থা রাখতে, যাদের সমর্থকরা তাদের ঈশ্বরের বার্তাবাহক হিসেবে চিত্রিত করে। যেখানে সাধারণ রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতা লাভের জন্য জনগণের কাছে মিথ্যা বলে, সেখানে ক্যারিশমাটিক নেতা হল জনগণের নির্ভুল মুখপাত্র, যিনি সকল মিথ্যার মুখোশ খুলে দেন। লোকরঞ্জনবাদের এক প্রধান বৈপরীত্য হল এটা আমাদেরকে প্রথমে সতর্ক করে দেয় যে সমস্ত অভিজাত মানুষ বিপজ্জনক ক্ষমতা লিপ্সার দ্বারা চালিত হয়, কিন্তু প্রায়ই শেষ পর্যন্ত সমস্ত ক্ষমতা একক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির হাতে তুলে দেয়। পঞ্চম অধ্যায়ে আমরা লোকরঞ্জনবাদ নিয়ে গভীরভাবে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে যখন মানবতা পরিবেশগত বিপর্যয়, বৈশ্বিক যুদ্ধ এবং নিয়ন্ত্রণহীন প্রযুক্তির অস্তিত্বমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তখন লোকরঞ্জনবাদীরা বড় আকারের প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশ্বাস ভেঙে দিচ্ছে। জটিল মানব প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বাস রাখার পরিবর্তে লোকরঞ্জনবাদীরা আমাদেরকে ফাইথন মিথ ও দ্য সর্সারার্স অ্যাপ্রেন্টিসের মতো একই পরামর্শ দেয়। ঈশ্বরের উপর বা মহান জাদুকরের উপর বিশ্বাস রাখো, যিনি এসে সবকিছু ঠিক করে দেবেন। যদি আমরা এই পরামর্শ গ্রহণ করি, তাহলে স্বল্প সময়ের মধ্যে আমরা সবচেয়ে ক্ষমতালোভী মানুষের দাসত্বে থাকব এবং দীর্ঘ সময়ের মধ্যে নতুন এআই প্রভুদের অধীনে। অথবা আমরা হয়তো কোথাও থাকব না, কারণ পৃথিবী তখন মানব জীবনের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে। যদি আমরা ক্যারিশমেটিক নেতা বা দুর্বোধ্য কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে ক্ষমতা তুলে দেয় এড়াতে চাই, তবে আমাদের প্রথমে আরও ভালোভাবে বোঝা দরকার যে তথ্য কি, এটি কিভাবে মানব নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করে এবং এটি সত্য ও ক্ষমতার সঙ্গে কিভাবে সম্পর্কিত। জনতুষ্টিবাদীরা তথ্যের সরল দৃষ্টিভঙ্গির প্রতি সন্দেহ প্রকাশ করে ঠিক কাজই করছেন, তবে তাদের মনে করা ভুল যে ক্ষমতাই একমাত্র বাস্তবতা এবং তথ্য সবসময় একটি অস্ত্র। তথ্য সত্যের কাঁচামাল নয়, আবার এটি কেবলমাত্র একটা অস্ত্রও নয়। এই দুটি চরম অবস্থানের মধ্যেও মানুষের তথ্য নেটওয়ার্ক এবং ক্ষমতাকে বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করার ক্ষমতা নিয়ে একটি আরও সূক্ষ্ম ও আশাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এই বইটি সেই মধ্যম পথকে অন্বেষণ করার জন্য উৎসর্গিত। ভবিষ্যতের পথ। এই বইয়ের প্রথম অংশে মানব তথ্য নেটওয়ার্কগুলোর ঐতিহাসিক বিকাশ পর্যালোচনা করা হয়েছে। এই বইটি শতাব্দীর পর শতাব্দীর তথ্য প্রযুক্তির মতো বিষয়গুলো, যেমন লিপি, ছাপাখানা এবং রেডিও, এগুলোর একটি বিস্তৃত বিবরণ দেওয়ার চেষ্টা করেনি, বরং কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করে এটি এমন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অনুসন্ধান করেছে যা বিভিন্ন যুগে মানুষকে তাদের তথ্য নেটওয়ার্ক নির্মাণের সময় মোকাবেলা করতে হয়েছিল, এবং পরীক্ষা করে কিভাবে এই সমস্যাগুলোর বিভিন্ন সমাধান বিভিন্ন মানব সমাজকে ভিন্নভাবে গড়ে তুলেছিল। আমরা সাধারণত যাকে আদর্শগত ও রাজনৈতিক সংঘাত বলে মনে করি, তা প্রায়ই
বিপরীত ধরনের তথ্য নেটওয়ার্কগুলোর মধ্যে সংঘর্ষ হিসেবে প্রকাশ পায়। প্রথমাংশ শুরু হয় বৃহৎ আকারের মানব তথ্য নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় দুটি নীতি পরীক্ষা করে, মিথোলজি ও আমলাতন্ত্র। অধ্যায় 2 এবং 3 বিশ্লেষণ করে প্রাচীন রাজ্য থেকে বর্তমানকালের রাষ্ট্র পর্যন্ত বৃহৎ আকারের তথ্য নেটওয়ার্ক কিভাবে পুরাণ রচয়িতা এবং আমলাদের ওপর নির্ভর করেছে। উদাহরণস্বরূপ, বাইবেলের গল্পগুলো খ্রিস্টান গির্জার জন্য অপরিহার্য ছিল, কিন্তু যদি গির্জার আমলারা এই গল্পগুলো সংরক্ষণ, সম্পাদনা এবং প্রচার না করতেন, তবে বাইবেল থাকত না। প্রতিটি মানব নেটওয়ার্কের জন্য একটা জটিল দ্বন্দ্ব হলো যে মিথ রচয়িতা ও আমলারা প্রায়ই ভিন্ন পথে চলার চেষ্টা করেন। প্রতিষ্ঠান এবং সমাজ প্রায়ই তাদের মিথ রচয়িতা ও আমলাদের পরস্পর বিরোধী প্রয়োজনের মধ্যে যে ভারসাম্য তারা খুঁজে পায়, তার দ্বারা সংজ্ঞায়িত হয়। খ্রিস্টান গির্জা নিজেই বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বী গির্জায় রূপ নিয়েছিল, যেমন ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট গির্জা, যারা মিথ এবং আমলাতন্ত্রের মধ্যে ভিন্ন ভিন্ন ভারসাম্য তৈরি করেছিল। চতুর্থ অধ্যায়টি ভুল তথ্য এবং আত্মশোধন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করে, যেমন স্বাধীন আদালত বা সমালোচনামূলক জার্নাল। এখানে তুলনা করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা দুর্বল আত্মশোধন ব্যবস্থার উপর নির্ভর করে, যেমন ক্যাথলিক গির্জা, এবং যেসব প্রতিষ্ঠান শক্তিশালী আত্মশোধন ব্যবস্থা গড়ে তুলেছে, যেমন বৈজ্ঞানিক শাখা। দুর্বল আত্মশোধন ব্যবস্থা প্রায়ই ইতিহাসের বড় বিপর্যয় ঘটায়, যেমন প্রাচীন ইউরোপের ডাইনি শিকার। আবার শক্তিশালী আত্মশোধন ব্যবস্থা মাঝে মাঝে প্রতিষ্ঠানকে ভিতর থেকে দুর্বল করে দেয়। দীর্ঘস্থায়ী ক্ষমতা বিস্তার ও প্রভাবের বিচারে ক্যাথলিক গির্জা মানব ইতিহাসের অন্যতম সফল প্রতিষ্ঠান হয়েছে, হয়তো এর আত্মশোধন ব্যবস্থার তুলনামূলক দুর্বলতার জন্যই। প্রথম অংশটি পুরাণ এবং আমলাতন্ত্রের ভূমিকা ও আত্মশোধন ব্যবস্থার ওপর আলোচনা শেষ করার পর পঞ্চম অধ্যায়ে আরেকটি বৈপরীত্য তুলে ধরা হয়েছে, বিতরণমূলক এবং কেন্দ্রীভূত তথ্য নেটওয়ার্কের মধ্যে। গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্য বিভিন্ন উৎস থেকে স্বাধীনভাবে ছড়ায়, যেখানে একনায়কতান্ত্রিক ব্যবস্থায় তথ্যকে এক জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা করা হয়। উভয় ব্যবস্থারই নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে। তথ্য প্রবাহের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ব্যবস্থাগুলোকে বিশ্লেষণ করলে তাদের ভিন্ন পথ চলা সম্পর্কে অনেক কিছু জানা যায়। এক বইয়ের ঐতিহাসিক অংশটি বর্তমানের ঘটনা এবং ভবিষ্যতের সম্ভাবনা বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভবত এআই এর উত্থানই ইতিহাসের সবচেয়ে বড় তথ্য বিপ্লব, কিন্তু আমরা তা পুরোপুরি বুঝতে পারব না যদি এর পূর্বসূরিদের সঙ্গে তুলনা না করি। ইতিহাস আসলে অতীতের নয়, পরিবর্তনের অধ্যয়ন। ইতিহাস আমাদের শেখায় কি অপরিবর্তিত থাকে, কি পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনগুলো কিভাবে ঘটে। এই শিক্ষা তথ্য বিপ্লবের ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন এটি অন্য যে কোনো ধরনের ঐতিহাসিক পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন অপ্রতিরোধ্য বলে দাবি করা বাইবেল কিভাবে গৃহীত হয়েছিল তা বোঝা আমাদেরকে এআই এর ভুলহীনতার বর্তমান দাবি সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি দেয়। একইভাবে প্রাচীন ইউরোপের ডাইনি শিকার এবং স্তালিনের সমবায় কৃষি প্রকল্পের ইতিহাস থেকে আমরা কঠোর সতর্কতা পাই, যা আমাদের এআইকে একবিংশ শতাব্দীর সমাজে আরও বড় নিয়ন্ত্রণ দেওয়ার সম্ভাব্য বিপদের দিকে ইঙ্গিত করে। এআই সম্পর্কিত নতুন বিষয়গুলো বোঝার জন্য গভীর ঐতিহাসিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন মুদ্রণ যন্ত্র বা রেডিও থেকে কিভাবে এটি মৌলিকভাবে আলাদা এবং এআই এর শাসন ব্যবস্থা অতীতের যে কোনো কিছুর থেকে কতটা ভিন্ন হতে পারে, এই বইটি কোনোভাবেই দাবি করছে না যে অতীত অধ্যয়ন করে আমরা ভবিষ্যৎ নির্দিষ্টভাবে বলে দিতে পারব। বরাবর বলা হয়েছে, ইতিহাস কোনো পূর্ব নির্ধারিত ঘটনা নয় এবং আমাদের সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎকে গড়ে তুলবে। এই বই লেখার মূল উদ্দেশ্যই হল এই তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে সবচেয়ে খারাপ ফলাফলগুলো এড়ানো সম্ভব। যদি ভবিষ্যৎ পরিবর্তন করা না যায়, তবে কেনই বা সেই বিষয়ে আলোচনা করে সময় নষ্ট করব? প্রথম অংশের ঐতিহাসিক পর্যালোচনার ওপর ভিত্তি করে দ্বিতীয় অংশ অজৈব নেটওয়ার্ক এআই এর উত্থানের রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম অধ্যায়গুলো সারা বিশ্বের সাম্প্রদায়িক উদাহরণ, যেমন 2016-17 সালে মিয়ানমারে জাতিগত সহিংসতায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমের ভূমিকা ব্যাখ্যা করে যে কিভাবে এআই পূর্বের তথ্য প্রযুক্তিগুলোর থেকে ভিন্ন। উদাহরণগুলোর বেশিরভাগই 2010-এর দশক থেকে নেওয়া হয়েছে, কারণ সেই ঘটনাগুলোর ওপর আমাদের কিছুটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অর্জন হয়েছে। পর্ব 2 দাবি করে যে
আমরা একটা সম্পূর্ণ নতুন ধরনের তথ্য নেটওয়ার্ক সৃষ্টি করছি, এর প্রভাবগুলো পর্যালোচনা না করেই। এটি জৈব থেকে অজৈব তথ্য নেটওয়ার্কের স্থানান্তরের ওপর গুরুত্ব দেয়। রোমান সাম্রাজ্য, ক্যাথলিক গির্জা এবং ইউএসএসআর সকলেই তথ্য প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য কার্বন ভিত্তিক মস্তিষ্কের ওপর নির্ভর করেছিল। নতুন তথ্য নেটওয়ার্কে আধিপত্য বিস্তারকারী সিলিকন ভিত্তিক কম্পিউটারগুলো পুরোপুরি ভিন্নভাবে কাজ করে। ভালো বা খারাপ, সিলিকন চিপগুলো অনেক সীমাবদ্ধতা থেকে মুক্ত, যা জৈব রসায়ন কার্বন নিউরনের ওপর আরোপ করে। সিলিকন চিপগুলো এমন গুপ্তচর তৈরি করতে পারে যা কখনো ঘুমায় না, এমন আর্থিক উপদেষ্টা তৈরি করতে পারে যা কখনো ভুলে যায় না, এবং এমন শাসক তৈরি করতে পারে যা কখনো মরে না। এই পরিবর্তন সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে? বইটির তৃতীয় এবং শেষ অংশ, কম্পিউটার রাজনীতি, বিভিন্ন ধরনের সমাজ কিভাবে অজৈব তথ্য নেটওয়ার্কের হুমকি ও প্রতিশ্রুতির মোকাবেলা করতে পারে তা আলোচনা করে। কার্বন ভিত্তিক জীববিজ্ঞানীরা কিভাবে নতুন তথ্য নেটওয়ার্ককে বোঝার এবং নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে? পূর্বে উল্লেখ করা হয়েছে, ইতিহাস পূর্ব নির্ধারিত নয় এবং অন্তত আরও কিছু বছর আমরা হোমো সেপিয়েন্স আমাদের ভবিষ্যৎকে গড়ার ক্ষমতা রাখি। তদনুসারে অধ্যায় 9 বিশ্লেষণ করে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থা অজৈব নেটওয়ার্কের সঙ্গে মোকাবেলা করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আর্থিক ব্যবস্থা ক্রমশ এআই দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং অর্থের অর্থ জটিল অ্যালগরিদমগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে রক্তমাংসের রাজনীতিবিদরা কিভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে পারবে? আমরা যদি আরও বুঝতে নাই পারি যে আমরা আসলে আরেকজন মানুষের সঙ্গে কথা বলছি নাকি একজন চ্যাটবটের সঙ্গে, যে মানুষের ছদ্মবেশে কথা বলছে, তাহলে গণতন্ত্র কিভাবে অর্থনীতি বা লিঙ্গ বিষয়ে কোনো জনপরিসরে আলাপচারিতা বজায় রাখবে? অধ্যায় 10-এ আলোচনা করা হয়েছে যে অজৈব নেটওয়ার্ক একনায়কতন্ত্রে কী প্রভাব ফেলতে পারে। একদিকে স্বৈরশাসকেরা জনপরিসরে সকল আলাপচারিতা বন্ধ করতে আগ্রহী হতে পারে, কিন্তু তাদেরও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি ভয় রয়েছে। স্বৈরাচারী শাসন নিজেদের গুপ্তচরদের ভয় দেখিয়ে এবং সেন্সর করে টিকে থাকে, কিন্তু একজন মানব স্বৈরাচারী কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় দেখাবে? তার রহস্যময় প্রক্রিয়াগুলোকে সেন্সর করবে বা এটিকে ক্ষমতা দখল করা থেকে রোধ করবে? অবশেষে অধ্যায় 11-তে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে নতুন তথ্য নেটওয়ার্ক বৈশ্বিক স্তরে গণতান্ত্রিক এবং স্বৈরশাসক সমাজের মধ্যে ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি নির্ধারিতভাবে একটি শিবিরের পক্ষে ভারসাম্যকে ঝুঁকিয়ে দেবে? পৃথিবী কি শত্রুভাবাপন্ন শিবিরে বিভক্ত হবে, যার প্রতিদ্বন্দ্বিতা আমাদের সকলকে নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ শিকার বানিয়ে ফেলবে? নাকি আমরা আমাদের সাধারণ স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে পারব? কিন্তু তথ্য নেটওয়ার্কের অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎগুলো অন্বেষণের আগে আমাদের একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে হবে। তথ্য আসলে কী?